আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আরও একটি বোর্ড কোশ্চেন নিয়ে সমাধান করব। যে কোশ্চেনটি কুমিল্লা বোর্ড 25-এর, এই কোশ্চেনটার এখন আমরা সমাধানটা দেখব। দেখো, এখানে যেই একটা উদ্দীপক দেওয়া আছে, আমরা উদ্দীপকটা একটু পড়ে নিই, তাহলে আমরা বুঝতে পারবো আসলে কোশ্চেনে কি ইনফরমেশন চাওয়া হয়ে গেছে। দৃশ্যকল্প 1 নামে একটা হচ্ছে উদ্দীপক, সেটা হচ্ছে বিদেশ গমনে একটি পরিবারের সদস্যদের পরিচয় নির্ণয় করতে ডিএনএ পরীক্ষা করা হয়। ভাই, এই যে ডিএনএ পরীক্ষাটা, এটা কিন্তু বায়োমেট্রিক্সের একটা প্রকারভেদ। কারণ বায়োমেট্রিক্স অনেকগুলো হচ্ছে পদ্ধতি অনুসরণ করে, যেমন ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, আইরিশ স্ক্যানার এবং ডিএনএ টেস্ট। অনেকগুলো প্রযুক্তির মধ্যে ডিএনএ টেস্ট হচ্ছে একটা প্রযুক্তি, যা হচ্ছে বায়োমেট্রিক্সের মধ্যে পড়ে। দৃশ্যকল্প 2-এ দেখো কি বলছে, বর্তমানে সিমুলেশন প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশ তৈরি করে বাংলাদেশ সেনাবাহিনীকে উন্নততর প্রশিক্ষণ দেওয়া সম্ভব। সিমুলেশন পদ্ধতি, সিমুলেশন, তাহলে সিমুলেশন বলা থাকলে সেটা কি হবে ভাইয়া? সেটা হবে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। যদি সিমুলেশন বলে দেয়, তাহলে আপনি এখানে লিখবেন ভার্চুয়াল রিয়েলিটি। এই হচ্ছে আমাদের দুইটা প্রযুক্তির কথা বলছে। তুমি এই উদ্দীপক থেকে প্রযুক্তিগুলো যদি ভালো মতো ধরতে পারো, তাহলেই কিন্তু তুমি লিখতে পারবা। এবার দেখো ক নাম্বারটা কি বলছে, ই কমার্স কি? ই কমার্স হচ্ছে ভাইয়া, মানে ইন্টারনেটের মাধ্যমে যদি কখনো ব্যবসা বাণিজ্য করা হয়, ইন্টারনেটের মাধ্যমে, অর্থাৎ ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে যখন ব্যবসা বাণিজ্য করা হয়, ওটাকেই বলা হয় ই কমার্স। যেমন তোমরা দেখো, বিভিন্ন অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট সেল করা হয়, বিভিন্ন বিষয়বস্তুগুলো সেল করা হয়, এই যে জিনিসটা, ওইটাকেই বলা হয় ই কমার্স, ইলেকট্রনিক্স কমার্স, বা হচ্ছে অনলাইন ভিত্তিক ব্যবসা বাণিজ্য। খ নাম্বারটা কি বলছে ভাইয়া? দেখো, রক্তপাতহীন অপারেশন সম্ভব ব্যাখ্যা করো। এটা হচ্ছে মূলত ভাইয়া আমাদের ক্রায়ো সার্জারিকে হচ্ছে এখানে মেনশন করা হয়েছে। বাট আমাদের একটা দুঃখের বিষয় হচ্ছে, তোমাদের যে নেক্সট সিলেবাসটা দেওয়া আছে, সেখানে ক্রায়ো সার্জারি বলতে আমাদের টপিক্সটা বাদ দেওয়া হয়ে গেছে। অর্থাৎ আমাদের পরবর্তী যে সেটা 26 হোক, 27 হোক, বা পরবর্তী যে আমাদের পরীক্ষাগুলো হবে, সেখানে কিন্তু চ্যাপ্টার 1 থেকে ক্রায়ো সার্জারিটাকে বাদ দেওয়া হয়েছে। রক্তপাতবিহীন হচ্ছে, রক্তপাতহীন অপারেশন পদ্ধতিটার নামই হচ্ছে ভাইয়া ক্রায়ো সার্জারি। এই ক্রায়ো সার্জারি জিনিসটা হচ্ছে শীতল তাপমাত্রার মাধ্যমে চিকিৎসা পদ্ধতি দেওয়া হয়। বাট যেহেতু এটা আমাদের সিলেবাস বহির্ভূত হয়ে গেছে, অর্থাৎ পূর্বের বোর্ড পরীক্ষাগুলোতে আসছে, 25-এ আসছে, 26, 27, 28, এই বোর্ডগুলোতে এটা আসবে না, কারণ এই টপিক্সটাই বাদ দেওয়া হয়ে গেছে। অর্থাৎ এই জন্য আমরা এই বিষয়টাকে স্কিপ করলাম। তারপরে বলে রাখি শর্টকাট করে, যে ক্রায়ো সার্জারি জিনিসটা হচ্ছে শীতল তাপমাত্রা ব্যবহার করে রক্তপাতহীনভাবে একটা চিকিৎসা পদ্ধতি। গ নাম্বারটা দেখো কি বলছে, দৃশ্যকল্প 1-এ পরিবারের সদস্যদের পরিচয় শনাক্তকরণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। দৃশ্যকল্প 1-এ যেই প্রযুক্তির কথা বলা হয়েছে, সেটা হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতির ডিএনএ টেস্ট পরীক্ষা, অর্থাৎ এটা হবে বায়োমেট্রিক্স পদ্ধতি। এবার দেখো, আমরা যদি ঘ নাম্বার কোশ্চেনটা দেখি, ঘ নাম্বার কি বলছে? ঘ নম্বর হচ্ছে, দৃশ্যকল্প 2-এ বর্ণিত সেনাবাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি শিক্ষা, গবেষণা এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক হারে ব্যবহৃত হয়, উক্তিটি বিশ্লেষণ করো। দৃশ্যকল্প 2-এ যে প্রযুক্তির কথা বলছে ভাইয়া, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এই ভার্চুয়াল রিয়েলিটিতে শিক্ষা, গবেষণা, চিকিৎসায় কি কি ব্যবহার হয় বা কিভাবে এটা কাজ করে, সেটা হচ্ছে আমাদের ব্যাখ্যা করতে হবে। এবার দেখো, আমরা ক নম্বর কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি, যে ই কমার্স জিনিসটা কি। ই কমার্স তো বলেই দিলাম, যে অনলাইন ভিত্তিক কোনো একটা বিষয়কে কেনাকাটা করা, বিপণন করা, মানে প্রচার করা, এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে ই কমার্স। তারপর দেখো, খ নম্বর হচ্ছে যে লেখা আছে সিলেবাস বহির্ভূত, কারণ হচ্ছে এই টপিক্সটা আমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়ে গেছে। এবার দেখো ভাইয়া, গ নম্বরে কি বলছে? গ নম্বরে হচ্ছে বলছে যে উদ্দীপকে দৃশ্যকল্প 1-এ পরিবারের সদস্যদের শনাক্তকরণ ডিএনএ পরীক্ষা করা হয়। এই ডিএনএ পরীক্ষা হলো বায়োমেট্রিক্স মানে প্রযুক্তির অন্তর্গত একটি জনপ্রিয় ব্যক্তি শনাক্তকরণ পদ্ধতি। বিষয়টা একটু বুঝো ভাইয়া। আপনি যদি প্রযুক্তির নাম ঠিকঠাক মতো না লিখতে পারেন, তাহলে কিন্তু সেখান থেকে মার্ক পাওয়াটা আশা করা যায় না। কারণ আমাদের অবশ্যই প্রযুক্তির নাম একেবারে 100% রাইট, ট্রু যেটা, সেটাই আমাদের লিখতে হবে। তাহলে ডিএনএ টেস্ট হচ্ছে এক ধরনের বায়োমেট্রিক্স পদ্ধতি। এবার এটা কিভাবে কাজ করে, সেটাকে আমাদের একটু দেখতে হবে। দেখো, এক ধরনের প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শরীরবৃত্তীয়, আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ, রেটিনা, মুখের ছবি, হাতের রেখা, ডিএনএ ইত্যাদি ও আচরণগত বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কণ্ঠস্বর, স্বাক্ষর ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা যায়। ডিএনএ টেস্ট পরীক্ষা হলো এক ধরনের বায়োমেট্রিক্স পদ্ধতি, যার মাধ্যমে ব্যক্তির কোষে থাকা ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা যায়, অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা যায়।
ভাই এবার একটু দেখো অদ্বিতীয়ভাবে। ডিএনএ টেস্ট আসলে মূলত কোন টাইমগুলোতে ইউজ করা হয়? যখন দেখবা কোনো ব্যক্তি মারা গেছে, অর্থাৎ লাশ শনাক্তকরণের ক্ষেত্রে সেই লাশের যদি অবয়ব দেখে না চেনা যায়, বুঝতে না পারা যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই ডিএনএ টেস্ট করা হয়। আরেকটা বিষয়, খুবই ইম্পর্টেন্ট একটা কাজে ডিএনএ টেস্ট পরীক্ষাটা করা হয়, সেটা হচ্ছে ভাইয়া এইরকম যদি হয় যে একটা বাচ্চা তার হচ্ছে বাবা এবং মা যদি দুইজন দাবি করে যে এই বাচ্চাটা আমার, সেই ক্ষেত্রে বাচ্চার পিতৃত্ব নির্ণয়ের ক্ষেত্রে যে দাবিটা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু ডিএনএ টেস্ট করা হয়। যেই বাবা বা যেই মায়ের ডিএনএর সাথে তার সন্তানের ডিএনএ মিলে যায়, মূলত সেই কিন্তু ওই সন্তানের হচ্ছে বাবা মা হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে দেখো এটা কি বলছে, বিশ্লেষণের মাধ্যমে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করতে পারে। এটি রক্ত, চুল, মানুষের লালা বা অস্থির কোষ থেকে ডিএনএ সংগ্রহ করে একটি ইউনিক প্রোফাইল তৈরি করে। যখন পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক নির্ণয় করা হয়, ডিএনএ টেস্ট করা হয়, তখন এটি ডিএনএ সেই যে আমাদের ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলোর সাথে কিন্তু মিলে যায়। তারপরের কোশ্চেনটা ভাইয়া একটু দেখো। পরের কোশ্চেনটা বলছে যে সেনাবাহিনীকে উন্নত প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে একটা সিমুলেশন পরিবেশ তৈরি করা হয়, যেটা হচ্ছে মূলত ভার্চুয়াল রিয়েলিটিকে হচ্ছে মেনশন করা হয়েছে। এখন এই ভার্চুয়াল রিয়েলিটিটা শিক্ষাক্ষেত্রে কি কি কাজে ব্যবহার করা হয়, তারপর হচ্ছে গবেষণা ক্ষেত্রে কি কি কাজে ব্যবহার করা হয়, সেই বিষয়গুলো আমরা একটু দেখব। দেখো শিক্ষাক্ষেত্রে এটা কিভাবে কাজে লাগে। শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি শিক্ষাকে আরও আকর্ষণীয়, বাস্তবমুখী করে তোলে। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিক্ষার জটিল বিষয়গুলো সহজেই উপস্থাপন করা যায়। তারপরে দেখো এর পয়েন্টগুলো আমরা একটু খুঁজে বের করি। ভার্চুয়াল ল্যাবের মাধ্যমে ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল পরীক্ষা নিরাপদে এবং সহজে করা সম্ভব। এখন বিষয়টা হচ্ছে দেখো শিক্ষাক্ষেত্রে এটা কিভাবে কাজ করে। মনে করো তুমি একটা অপারেশন করতে যাবা, এটাও কিন্তু একটা শিক্ষণীয় বিষয়। সেই ক্ষেত্রে তুমি যদি ফার্স্ট টাইম অপারেশনটা করতে যাও, সেই ক্ষেত্রে কিন্তু ভুল ভ্রান্তি হতেই পারে এবং রোগী যে থাকবে তার কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা হচ্ছে কৃত্রিম পরিবেশের মাধ্যমে করি, সেই ক্ষেত্রে কিন্তু সেখানে এটা ভুল হইলেও রোগীর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। অর্থাৎ আমরা এটা এমনভাবে শিখবো, সেটা হচ্ছে কৃত্রিমভাবে, বাস্তবে প্রকৃতপক্ষে বাস্তবে নয়। তাহলে বিষয়টা হচ্ছে আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যায়। তারপরে দেখো এখানে আর যেই পয়েন্টগুলো বলছে সেগুলো আমরা একটু দেখি। এটা শিক্ষাক্ষেত্রে কিভাবে কাজ করবে, তারপরে গবেষণায় কিভাবে কাজ করবে, গবেষণার বিষয়টা একটু দেখো। গবেষণায় ভার্চুয়াল রিয়েলিটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন, বিশ্লেষণ, জটিল অণুর আণবিক গঠন, এই বিষয়গুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সমাধান করা সম্ভব। নেক্সট যে আমাদের পয়েন্টটা সেটা একটু দেখি। চিকিৎসা ক্ষেত্রে আসলে ভার্চুয়াল রিয়েলিটি কিভাবে কাজ করে ভাইয়া, যেটা বললাম যে জটিল কোনো অপারেশন এটা যদি আমরা প্র্যাকটিক্যালি করতে যাই, তখন একটু ভুল হইলেও কিন্তু রোগী মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। বাট যদি ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে করা হয়, সেখানে তো আসলে প্রকৃতপক্ষে বাস্তব নয়, বাট বাস্তবের মতো। তো এইভাবে করলে রোগীর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না, আর আমরা বিষয়টা শিখতেও পারবো। এই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির অন্য যে প্রয়োগ ক্ষেত্র, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা পরবর্তী ভিডিওতে আরও কোনো একটা বোর্ড কোশ্চেন নিয়ে সমাধান করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।